তো যারা স্কুইড গেমের পার্ট 1 টা আমার চ্যানেলের ভিতর থেকে দেখোনি, তো তাড়াতাড়ি গিয়ে সেই পার্ট 1 টা দেখে আসো। তা না হলে পার্ট 2 এ তোমরা কিছুই বুঝতে পারবে না। তো তাড়াতাড়ি আমার চ্যানেলের ভিতরে গিয়ে ভিডিওটা দেখে আসো আগে। আর এখন আমি শুরু করব স্কুইড গেমের পার্ট 2। তো চলো মুভিটা শুরু করা যাক। তো এপিসোড 4 এর শুরুতে দেখা যায় গেম 2 শেষ হওয়ার পর এখন আর বেঁচে আছে 108 জন প্লেয়ার। যাই হোক, এরপর বেঁচে ফিরে আসা সমস্ত প্লেয়ারদেরকে খাবার দেওয়া হচ্ছিল, কিন্তু খাবারের পরিমাণ ছিল তুলনামূলকভাবে খুবই কম। যেখানে ছিল একটি ডিম এবং একটি কোল্ড ড্রিঙ্কস, যেটা একটা সাধারণ মানুষের জন্য খুবই কম। এ দেখে জ্যাং তার দলের বাকিদের নিয়ে খাবার লাইনে দ্বিতীয়বার দাঁড়ায় এবং 2বার খাবার নেয়, কিন্তু সেখানে থাকা প্রত্যেকের জন্য হিসাব করা খাবার হওয়ায় শেষ 5জন কোনো খাবারই পায় না। আর এরা যখন জানতে পারে যে জ্যাং ও তার দলেরা তাদের হয়ে দ্বিতীয়বার খাবার পেয়েছে, তখন এদের মধ্যে একজন জ্যাং এর সাথে তর্ক লাগে। কিন্তু জ্যাং তার উপরে রেগে গিয়ে সবার চোখের সামনে সে ছেলেটাকে মারতে থাকে এবং মারতে মারতে সেখানে তাকে মেরে ফেলে। যেটা থেকে ওই ঘরের মধ্যে থাকা সবাই বুঝতে পারে যদি কোনো প্লেয়ার আরেকজন প্লেয়ারকে মারতে পারে তাহলে আয়োজকরা তাদের কোনোভাবে আটকাবে না, বরং উল্টো ওই মৃত প্লেয়ারের টাকাটা ওই জারের মধ্যে দিয়ে দেওয়া হবে। সেই জন্য সবাই অনেক চিন্তিত ছিল। যাই হোক, অন্যদিকে দেখা যায় এই প্লেয়ারদের মধ্যে একজন ডাক্তার ছিল, যাকে এখানকার কিছু গার্ড গেমে জেতার জন্য নানা রকম ভাবে সাহায্য করত। তো পার্ট 1 এ এই রহস্যটা জানা না গেলেও এবার বলছি, তাহলে শুনো। মূলত এই গার্ডরা ডাক্তারকে সহযোগিতা করে, কারণ যেসব মানুষ প্রতিদিন খেলতে গিয়ে মারা যায় তার কাজ হচ্ছে সেসব মানুষের শরীরের অর্গানগুলা বা অঙ্গ প্রত্যঙ্গগুলা কাটে গার্ডদের হাতে দিতে হতো। এই অঙ্গ প্রত্যঙ্গগুলা গার্ডরা চাইনিজ মার্কেটে অনেক চড়া দামে বিক্রি করত, আর এই টাকাটা সবাই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিত। তবে এই পুরো কাজটি তারা বস ফ্রন্টম্যানের চোখ ফাঁকি দিয়ে করত, এবং ভিতরে কন্ট্রোল রুমেও এদের একজন থাকতো যে কিনা সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া এই ভিডিওগুলা ডিলিট করে দিত। যাই হোক, সেই দিন রাতে ডাক্তারের কাজ শেষ হওয়ার পর একজন কর্মচারী ডাক্তারকে একটি ডিম খেতে দিল, যার মধ্যে পরের দিনের গেম সম্পর্কে সবকিছু লেখা ছিল। তো এরপর মুখোশ পরা সেই গার্ড ডাক্তারকে বলে আজ রাতে ওইখানে কোন এক শক্তিশালী দলের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করো, কারণ আজ সবাই ক্ষুধার জ্বালায় নিজেদের মধ্যে ঝামেলা করতে শুরু করবে। আর এটাও খেলারই একটি অংশ, যাতে করে ওরা সবাই একে অপরকে খুব তাড়াতাড়ি মেরে ফেলে। যাই হোক, ডাক্তার এবার হল রুমে ঢোকার পর সে জ্যাং ও তার বন্ধুদেরকে বলে তাকে যেন তার টিমে ঢুকে নেওয়া হয়। তো জ্যাং ডাক্তারকে তার দলে নিয়ে নেয় এবং ডাক্তার তার বিনিময়ে জ্যাংকে জানিয়ে দেয় পরের দিন তাদেরকে কোন গেম খেলতে হবে। যাই হোক, রাতে হল রুমে সবাই ঘুমানোর পর সেখানকার লাইট বন্ধ করে দেওয়া হয়। তো লাইট বন্ধ হওয়ার পর শক্তিশালী প্লেয়াররা খুঁজে খুঁজে দুর্বল প্লেয়ারদেরকে মারতে থাকে। আর তখনই দেখা যায় ওই রুমের মধ্যে হালকা আলোর ব্যবস্থা করা হয়েছে, যা মূলত ফ্রন্টম্যান তার রুম থেকে অর্ডার করে দিয়েছিল। এর ফলে সেখানে থাকা বহু দুর্বল প্লেয়ার শক্তিশালী প্লেয়ারদের হাতে মরতে থাকে। তো এদিকে জ্যাং অন্যদের মারার পাশাপাশি সিবিও কে মারতে চায়, কারণ সিবিও আগে থেকেই তার শত্রু ছিল। তবে সিবিও কে সিয়ং ও তার দল কোনোভাবে বাঁচিয়ে নেয় এবং সিবিও কে তার টিম মেম্বার হিসেবে সিয়ং জ্যাং এর কাছে দাবি করে। এরপর সিয়ং ও তার দলের সবাই একত্রিত হয়ে নিজেদেরকে বাঁচিয়ে নেয়। তো সবাই যখন নিচে মারামারি করছিল তখন সেই বৃদ্ধ লোকটি খাটের উপরে উঠে সবাইকে চিৎকার করে থামতে বলে। তখন সবাই থেমে যায় এবং কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ডরা এসে মারামারিটি থামিয়ে দেয়, কিন্তু ততক্ষণে সেখানে অনেক প্লেয়ার মারা গিয়েছে আর এখন শুধু বেঁচে আছে মাত্র 80 জন প্লেয়ার, এবং যারা মারা গিয়েছে তাদের সবার টাকা ওই জারের মধ্যে দিয়ে দেওয়া হয়। যাই হোক, পরদিন সকালে 3 নম্বর গেমের জন্য সবাইকে একটি রুমে ডাকা হয়, আর ওখানে 80 জন প্লেয়ারকে 10 জন করে মোট 8টি টিম বানাতে বলা হয়। তো জ্যাং যেহেতু আগে থেকে খেলা সম্পর্কে জানতে পেরেছে, তাই সে ওদের মধ্যে থেকে সবচেয়ে শক্তিশালী ও পুরুষদেরকে নিয়ে একটি টিম বানায়। তবে এর আগে ওর দলে মিনিও নামে একটি মেয়ে ছিল, যাকে সে শক্তিশালী দল করার জন্য বাদ দিয়ে দেয়। তো হঠাৎ করে মিনিও দল থেকে বাদ পড়ে যাওয়ায় জ্যাং এর উপর সে অনেক রাগ হয়ে যায় এবং সে তাকে আক্রমণ করে, কিন্তু কোনো লাভ হয় না। শেষমেশ সে কোনো উপায় না দেখতে পেয়ে সে নিজের ইচ্ছেতেই এক প্রকার জোর করে সিয়ং এর টিমে যোগ দেয়। আর ওকে না নিয়েও সিয়ংদেরও উপায় ছিল না, কারণ ততক্ষণে সবাই দল বানিয়ে ফেলেছিল। আর এখন দেখা যায় সিয়ংদের দলটাই এখানে সবচেয়ে বেশি দুর্বল, কারণ ওদের দলে সেই বয়স্ক লোকটি এবং সেই 3 জন মেয়ে ছিল। বাই দ্য ওয়ে, তোমরা যারা এখন পর্যন্ত এই মুভিটা দেখতেছো তাহলে তোমাদেরকে অবশ্যই মুভিটা ভালো লাগছে। তো প্লিজ দেরি কেন করছো, চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে একটা ছোট্ট করে লাইক দিয়ে দাও, যাতে করে আমি এরকম ভিডিও তোমাদের জন্য আরো নিয়ে আসতে থাকি। যাই হোক, এইভাবে তারা 10 জন করে মোট 8টি টিমে তার গঠন হয়। এরপর 3 নম্বর গেমটি শুরু হয়ে যায়। তো এই খেলার নাম হচ্ছে
টাগ অফ দ্য ওয়ার। তো এই খেলাটি খেলার জন্য সেখানে একটি উঁচু ব্রিজ ছিল এবং যার মাঝখানে ফাঁকা ছিল। তো ব্রিজের দুই প্রান্ত থেকে দুই দলকে একটি দড়ি ধরে টানাটানি করবে, আর যে দলটি ওই দড়িটিকে নিজের দিকে নিয়ে আসতে পারবে সেই দলটি জিতে যাবে, আর যে দলটি পারবে না তারা নিচে পড়ে মারা যাবে। যাই হোক, এরপর গেমের কর্মকর্তারা ৮ দলের মধ্যে টস করে ২টি করে প্রতিযোগী দল ভাগ করে দেয়। তার মানে ৪টি দল জিতবে আর ৪টি দল মারা যাবে। তো টস অনুসারে প্রথমে জ্যাং এর টিমের সাথে অন্য আরেকটি টিমের প্রতিযোগিতা শুরু হয়। যেহেতু জ্যাং এর টিম সবচেয়ে শক্তিশালী, তাই তারাই খুব সহজেই এই ম্যাচটি জিতে যায়। এরপর সিয়ংদের টিমের সাথে অন্য আরেকটি টিমের ডাক আসে। তো অন্য টিমের অবস্থা দেখে সিয়ংরা সবাই ভয় পেয়ে যায়, কারণ সিয়ংদের টিমে ৩জন মেয়ে এবং একজন বৃদ্ধ মানুষ ছিল। তবে সিয়ংদের টিমে সেই বৃদ্ধ ব্যক্তিটি বলে, তোমরা কেউ চিন্তা করো না, এই খেলাটি আমি ছোটবেলায় অনেকবার খেলেছি, তাই আমি জানি দুর্বল খেলোয়াড় নিয়েও কিভাবে এই গেমটি জিতা যায়। এরপর সেই বৃদ্ধ লোকটি তাদের টিমকে সব কৌশল বলে। যাই হোক, একটু পর তাদের খেলা শুরু হয়ে যায়। তো সিয়ংদের টিম বৃদ্ধ লোকের কৌশল অনুসারে খুব ভালোই খেলছিল, কিন্তু এটা দেখে তাদের বিপরীত টিম তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছিল। এতে করে সিয়ং এর টিম প্রায় একেবারে হেরে যাওয়ার পথে। আর এই টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হয় এপিসোড 4। যাই হোক, এপিসোড 5 এর শুরুতে দেখা যায় সিয়ংদের টিম যেহেতু হেরে যাচ্ছিল, তাই সাং তার টিমকে একটি বুদ্ধি দেয় এবং শেষবারের মতো চেষ্টা করতে বলে। আর সাংওর এই সেই বুদ্ধির কারণে সিয়ং এর টিম শেষ পর্যন্ত জিতে যায়। তো সিয়ংদের টিমকে রুমে ফিরে আসতে দেখে সবাই বেশ অবাকই হয়। যাই হোক, গেম 3 এর শেষে আর মাত্র বেঁচে আছে 40 জন প্লেয়ার। এবার দেখা যায় সেই দিন রাতে সবাই ঘুমাতে আসলেও ডাক্তার তখনও ঘুমাতে আসেনি, কারণ ওই ডাক্তার প্রতিদিনের মতোই বাকি সমস্ত কর্মচারীদের সঙ্গে আজকে খেলায় যারা মারা গেছে তাদের শরীর থেকে অর্গান বের করতে যায়। আবার সেখানে সে গার্ড সেজে থাকা পুলিশ অফিসারটিও ছিল এবং সবকিছু দেখছিল। যাই হোক, এখানে বাকি সমস্ত গার্ডরা একটি মৃতদেহকে নিয়ে হাসাহাসি করছিল, কারণ কিছুদিন আগে তারা এমন একটি মৃতদেহ পেয়েছিল যার মাত্র একটি কিডনি ছিল। এটা শুনে সেই পুলিশ অফিসার সেখানে থাকা কর্মচারীদেরকে পুরো এই মৃতদেহ সম্পর্কে প্রশ্ন করতে থাকে। তো এমন প্রশ্ন শুনে বাকি সব কর্মচারীরা একটু তার উপর সন্দেহ করে। ওরা বলে, তুমি আজ এসব প্রশ্ন কেন করছো? সেদিন তো তুমি ওখানেও ছিলে। যাই হোক, কিছুক্ষণ পর ডাক্তারের কাজ শেষ হলে সেখানকার দুজন গার্ড ওই অর্গানগুলোকে নিয়ে বিক্রি করার জন্য রওনা দেয়। আর এই কাজটি করছিল গার্ড নাম্বার 28 ও 29। মূলত গার্ড নাম্বার 29 কে জাহাজে মেরেই এই পুলিশ অফিসার তার পোশাক পরে এইখানে এসেছিল। তার মানে এইখানে 29 নাম্বার গার্ড পুলিশ অফিসার নিজেই। যাই হোক, এবার তারা একটা গোপন রাস্তা দিয়ে অর্গান বিক্রির জন্য বাহিরে আসে। বাহিরে এসে ওই পুলিশ অফিসার 28 নাম্বার গার্ডের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, ভেতরে তোমরা যে মৃতদেহকে নিয়ে হাসাহাসি করছিলে, মানে যার একটি কিডনি ছিল, সে মূলত আমার ভাই। এটা শুনে 28 নাম্বার গার্ডটি ভয় পেয়ে বলে, কিন্তু এটা তো হতেই পারে না, কারণ আমরা যার কথা বলছিলাম সেটা তো একটা মেয়ের মৃতদেহ ছিল। তখন পুলিশ অফিসার বলে, কিন্তু আমি তোমার কথা বিশ্বাস করবো কিভাবে? তো এইবার ওই গার্ড বলে, তুমি আমাদের বসের ঘরে চলে যাও, সেখানে গেলে তুমি সমস্ত প্লেয়ারদের নাম, ছবি ও ডিটেলস পেয়ে যাবা। সে আরো বলে, আর এই সামনের সুড়ঙ্গ দিয়েই তুমি আমাদের বসের ঘরে যেতে পারবে। আর এসব জানার পর পুলিশ অফিসার সেই গার্ডটিকে মেরে ফেলে, কারণ পরে যদি সেই গার্ডটি কাউকে বলে ফেলে তাহলে সমস্যা আছে। এদিকে ডাক্তার সেই দিনের কাজ কমপ্লিট হওয়ার পর বাকি কর্মচারীদের কাছে বলে পরের দিনের খেলার প্ল্যান কি, কিন্তু আজকের কর্মচারীরা বলে কালকের খেলা সম্পর্কে আমরা এখনো কিছুই জানতে পারিনি, তাই আজ তোমাদেরকে আমি কোনো প্ল্যান বলতে পারতেছি না। এটা শুনে ওই ডাক্তার রেগে গিয়ে ওখানে থাকা একজন গার্ডের সাথে ঝামেলা শুরু করে। আর ঝামেলা চলাকালীন ডাক্তারের গার্ডকে মেরে একটা মাঠে চলে আসে, আর তাকে ধরার জন্য আরেকটা গার্ড তার পিছু পিছু আসে। আর ডাক্তার পরের দিনে গেম নিয়ে চিন্তিত থাকায় তাকে বুঝিয়ে ঘরে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু তখনই সেখানে ফ্রন্টম্যান চলে আসে এবং এই গার্ডকে বলে, তোমরা এখানকার মৃতদেহের অর্গান বিক্রি করে অতিরিক্ত ইনকাম করতে চাইছো, তো এতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু খেলার একটা নিয়ম হলো এখানকার প্রত্যেক প্লেয়ার সমান সুযোগ এবং অধিকার পাবে এবং প্রত্যেক প্লেয়ার নিজেদেরকে বাঁচানোর সমান সুযোগ পাবে। কিন্তু তোমরা এই নিয়মটা ভেঙে ফেলেছো, কারণ তোমরা তোমাদের সুবিধার জন্য ডাক্তারকে খেলার আগেই সব নিয়ম বলে দিয়েছো। আর এটা বলা মাত্রই ফ্রন্টম্যান নিজে ওই গার্ডকে গুলি করে হত্যা করে। এরপর বাকি গার্ডরা ডাক্তারকেও গুলি করে মেরে ফেলে। অন্যদিকে ওই পুলিশ অফিসার গোপন রাস্তা দিয়ে ফ্রন্টম্যানের রুমে ঢোকে সমস্ত প্লেয়ারদের ফাইল খুঁজে বের করার চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে ফ্রন্টম্যান ওই সুড়ঙ্গের মধ্যে আরো একজন গার্ডের মৃতদেহ খুঁজে পায়, যাকে একটু আগে ওই পুলিশ অফিসার মেরে ফেলেছিল। তো এসব দেখে ফ্রন্টম্যান খুব ভালোভাবে বুঝতে পারে যে কেউ এখানে লুকিয়ে লুকিয়ে এখানে চলে এসেছে, আর যে কিনা এখানে সবার উপর নজর রাখছে। সেজন্য সমস্ত গার্ডরা ওই পুলিশ অফিসারকে খুঁজে বের করার চেষ্টা করছিল। যাই হোক, অন্যদিকে ওই পুলিশ অফিসার ফ্রন্টম্যানের রুমে গিয়ে সমস্ত প্লেয়ারদের ফাইলগুলো খুঁজে পেয়েছিল।
আর ওই সমস্ত ফাইল ঘাঁটতে ঘাঁটতে সে নিজের ভাইয়ের নামও একটি ফাইলে খুঁজে পায় আর দেখে তার ভাই এখানে 2015 সালে খেলতে এসেছিল এবং এই খেলাটি সে জিতেও গিয়েছিল। এটা দেখে পুলিশ অফিসার অনেক অবাকই হয়ে যায়। আর এই রহস্যের মাধ্যমে এপিসোড 5 এখানে শেষ হয়ে যায়। তো এপিসোড 6 এর শুরুতে দেখা যায় পরের দিন সকালে চতুর্থ গেম শুরু করা হবে, তাই সবাইকে তার পছন্দ মতো একজন পার্টনার চয়েস করতে বলা হয়। তো গেম 3 এর মতোই সবাই শক্তিশালী ও বুদ্ধিমান প্লেয়ারদেরকে পার্টনার হিসাবে নিতে থাকে। যাই হোক, সিয়ং তার বন্ধু সাংহোকে নিতে চাইলে সাংহো নিজেই আলীকে বেছে নিয়েছিল আর আলীও রাজি হয়, কারণ সাংহো তাকে অনেকবার হেল্প করেছিল। এদিকে সিয়ংকে অনেকেই নিতে চাইলেও সিয়ং দেখা যায় ওই বৃদ্ধ লোকটি এবং মিওকে কেউই নিতে চাচ্ছিল না। তাই সিয়ং সিদ্ধান্ত নেয় সে ওই বৃদ্ধ লোকের সাথেই পার্টনার হবে। তো এর কারণ হচ্ছে বৃদ্ধ লোকটির প্রতি তার অনেক মায়া জন্মেছিল। যাই হোক, এদিকে ডাক্তার মারা যাওয়ার কারণে তাদের মধ্যে এখন বিজয় সংখ্যা হয়ে গেছিল, যার কারণে মিনিও শেষমেশ কারোর সাথেই পার্টনার হতে পারে না। এ দেখে গার্ডরা মিনিওকে অন্য এক জায়গায় নিয়ে যায়। তো মিনিওকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয় তা আমরা একটু পরে জানতে পারবো। তো এদিকে গার্ডরা বাকি সব প্লেয়ারদেরকে 10টি করে মার্বেল ভর্তি একটা থলি দেয়, কারণ এই গেমের নাম হচ্ছে মার্বেল গেম। এরপর এই গেম 4 এর নিয়ম জানানো হয়। নিয়ম জানার পর সবাই অনেক চিন্তিত ও হতভম্ব হয়ে যায়, কেননা এবারে প্রতিযোগিতা এক টিমের সাথে অন্য টিমের ছিল না, বরং একই টিমের 2জন প্লেয়ারের মধ্যে ছিল। আর ওই 2জন প্লেয়ারকে কোনো রকম মারামারি বা ঝগড়া করা ছাড়াই নিজেদের মধ্যে যে কোনো একটি খেলা খেলবে। আর এভাবে খেলতে খেলতে যে তার পার্টনারের কাছ থেকে সবগুলো গুটি নিতে পারবে সে জিতে যাবে, আর অন্যজনকে সেখানে মেরে ফেলা হবে। তো এই খেলার সময় ছিল মাত্র 30 মিনিট। তো সবাই যেহেতু শক্তিশালী ও বুদ্ধিমান পার্টনার নিয়েছে, আবার কেউ কেউ তার পছন্দের মানুষকেও নিয়েছে, যার কারণে সবাই এখন মানসিকভাবে চিন্তিত। তাই সবাই ভয়ে আছে যে কে কাকে হারাবে। যাই হোক, গেম 4 অলরেডি শুরু হয়ে গেছে এবং সবাই খেলা শুরু করে দেয়। আর সাংও আর আলীও খেলছিল, কিন্তু কিছু সময় পর সাংও আলীর কাছে সব মার্বেল হেরে যায়। এরপর আলী যখন ওই ঘর থেকে বের হতে আসবে, তখনই সাংও তাকে বিভিন্ন মিথ্যা কথা ও ইমোশনাল ব্ল্যাকমেইল করে তাকে বোকা বানানোর চেষ্টা করছিল। এরপর সাংও আলীকে বলে, আমার কাছে এমন একটা বুদ্ধি আছে যেটার মাধ্যমে আমরা দুজনেই বেঁচে যেতে পারি, কিন্তু তার জন্য তোমাকে দেখে আসতে হবে এখানে কোন কোন দলে এবং মোট কতজন প্লেয়ার এখনো বেঁচে আছে। তো আলী কিন্তু খেলাটা এখানে জিতেই গিয়েছিল এবং সে চাইলে এখান থেকে বের হতেও পারতো, কিন্তু সাংহোর জীবন বাঁচানোর জন্য সে তার কথা মতো কতগুলো প্লেয়ার বেঁচে আছে তা দেখার জন্য সে রুমগুলোতে গিয়ে চেক দিতে থাকে। তো মূল ব্যাপার হচ্ছে আলীর সাথে কথা বলার সময় সাংজং আলীর মার্বেল ভর্তি ব্যাগটা তার কাছে নিয়ে নেয় এবং ছোট ছোট কিছু পাথর ভর্তি একটা ব্যাগ আলীকে দিয়ে দেয়। আর আলী এখানে সাংজংকে এতটাই বিশ্বাস করেছিল যে একবারের জন্য সে ব্যাগটা চেক করে দেখেনি। তাই আলী যখন অন্য প্লেয়ারদের চেক করতে গিয়েছিল, সেই সুযোগে সাং তার মার্বেল ভর্তি ব্যাগটা গার্ডের কাছে দিয়ে দেয় এবং প্রমাণ করে সে জয়ী হয়ে যায়। তো এদিকে আলী যখন হঠাৎ তার ব্যাগটা চেক করে দেখে, তো সে তা দেখে তার ব্যাগের শুধু পাথর ভরিয়ে দেওয়া হয়েছে। সে বুঝতে পারে সাংও তার সাথে প্রতারণা করেছে। এখন আর কি করবে সে? গার্ড তাকে ধরে ফেলে এবং তাকে গুলি করে মেরে ফেলে। যাই হোক, অন্যদিকে দেখা যায় সিবিওক যে মেয়েটাকে তার পার্টনার হিসেবে নিয়েছিল, তো সে ওকে বলছে আমরা সবশেষে শুধুমাত্র একটাই গেম খেলবো, আর এই গেম খেলায় যে হেরে যাবে সে নিজের সমস্ত গুলি তার পার্টনারকে দিয়ে দিবে। তখন সিবিওকও এই কথায় রাজি হয়ে যায়। এরপর ওরা দুইজন নিজেদের মধ্যে গল্প করতে শুরু করে। তো সিবিওকের পার্টনার মেয়েটি বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমার মাকে খুন করে ফেলে, আর এটা দেখার পর একদিন আমিও সুযোগ পেয়ে আমি আমার বাবাকে খুন করে ফেলি, যে কারণে আমি অনেকদিন পর্যন্ত জেলে ছিলাম, আর তাই এখন আমার নিজের পরিবার বলতে কেউই নেই। এরপর সিবিওক বলে, আমি ও আমার পরিবার উত্তর কোরিয়া থাকতাম, কিন্তু আমি ও আমার ভাই ওখান থেকে এই দেশে পালিয়ে আসি, কিন্তু আমার বাবা মা আসার সময় বর্ডার গার্ডরা আমার বাবাকে মেরে ফেলে আর আমার মাকে ওই দেশেই ফিরিয়ে দেয়। তাই এখন আমি আমার মাকে এই দেশে আনতে চাই, আর এই জন্য আমার অনেক টাকার প্রয়োজন। যাই হোক, তাদের সময় খুব নিকটে আসলে তারা এবার খেলা শুরু করে দেয়, কিন্তু দেখা যায় সিবিওকের পার্টনার নিজে থেকেই খেলায় হেরে যায়। আর সে সিবিওকে বলে, এখান থেকে বের হওয়ার পর কেউ আমার জন্য অপেক্ষা করছে না, কিন্তু তোমার জন্য একটা পরিবার অপেক্ষা করে আছে, আর তারা তোমার জন্যই অপেক্ষা করছে, তাই এখান থেকে তোমারকেই বেঁচে ফেরা উচিত। এটা শুনে সিবিওক অঝরে কেঁদে ফেলে এবং কিছুক্ষণ পর সে রুম থেকে বের হয়ে আসে আর তার পার্টনারকে সেখানে গার্ড গুলি করে মেরে ফেলে। যাই হোক, অন্যদিকে দেখা যায় সিয়ং যে বয়স্ক লোকটির সাথে খেলা শুরু করেছিল, একটা সময় সে সিয়ংকে হারিয়ে খেলাটা জিতেই যাচ্ছিল, কিন্তু মাঝপথে এসে বৃদ্ধ লোকটি তার ব্রেন টিউমারের কারণে স্মৃতি হারিয়ে ফেলতে শুরু করে। আর ওনার এই ভুলে যাওয়ার কারণে সিয়ং সুযোগ নিয়ে ওনার কাছ থেকে মিথ্যা কথা বলে সব মার্বেল নিজের কাছে রাখে। আর এখন দেখা যায় ওই বয়স্ক লোকটির কাছে শুধুমাত্র একটি মার্বেল বেঁচে আছে, আর ওই মার্বেলটি নিতে পারলে সিয়ং এই যাত্রায় পুরোপুরি জিতে যাবে।
তবে এখন ওই বয়স্ক লোকটি সিয়ংকে বলে, এতক্ষণ ধরে আমি শুধু ব্রেন টিউমারের নাটক করছিলাম, আমি দেখছিলাম তুমি আমার অসহায় অবস্থার সুযোগ নেও কিনা। এটা শুনে সিয়ং খুব রাগ হয়ে যায়, আবার কেন জানে কাঁদতেও থাকে। কিন্তু সিয়ংকে অবাক করে দিয়ে বৃদ্ধ লোকটি শেষমেশ গুলিটি বা মার্বেলটি সিয়ংকে দিয়ে দেয় আর তাকে বলে, এই খেলায় আসার পর থেকে তুমি আমার সব সময় পাশে থেকেছ এবং একজন বন্ধুর মতো আমাকে প্রোটেক্ট করেছ। তাই আমি চাই আমার থেকে বরং তুমি এই খেলায় জিতে যাও, কারণ তোমার জন্য তোমার মা ও মেয়ে অপেক্ষা করে আছে, কিন্তু আমার তো কেউই নেই। আর এইসব বলা মাত্র সে সিয়ংকে শেষবারের মতো জড়িয়ে ধরে এবং দুজনেই কাঁদতে থাকে। আসলে এই সিনগুলো খুবই হৃদয় বিদারক ছিল, তবে তার আর কিছুই করার ছিল না। যাই হোক, এরপর সিয়ং সমস্ত মার্বেলগুলো নিয়ে রুম থেকে বের হয়ে আসে এবং ওই লোকটির মাথায় গার্ডের গুলি করা শব্দ শোনা যায়। আর এটার মাধ্যমে শেষ হয়ে যায় এপিসোড 6। তবে আমার মনে হয় স্কুইড গেম সিরিজের সবচেয়ে ইমোশনাল এপিসোড হচ্ছে এই এপিসোডটি। যাই হোক, পার্ট 2টা তোমাদের কিরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবা এবং এর পার্ট 3 চাইলে তোমরা কমেন্টে করো, আমি জলদি নিয়ে আসার চেষ্টা করব।